দেখা গেছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। একটা পর্যায়ে তারা নারী অধিকারের অগ্রদূত বেগম রোকেয়ার কথাও বলেছেন, কিন্তু বেগম রোকেয়াকে তারা যেভাবে উপস্থাপন করেছেন, আসলে বেগম রোকেয়া সেরকম মত দেননি। তিনি ইসলামের ভিতর থেকে নারীর সম্মান চেয়েছেন। নারীর প্রতি বৈষম্যের জন্য ধর্মকে দায়ী করেছে। প্রিয় উপস্থিতি, আমি জোরের সাথে বলতে চাই, এটি সবচেয়ে বড় ভুল হয়েছে তাদের। কারণ আমরা ইতিহাস যদি পড়ি তাহলে দেখতে পাবো ধর্মহীন সমাজ একটি কলুষিত সমাজ। ধর্মহীন সমাজ কখনো নারীকে সম্মান দেয়নি। নারীকে সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে মা হিসেবে, বোন হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, পৃথিবীর আর কোনো সভ্যতা সে সম্মান দিতে পারেনি, পারবেও না। এ নিয়ে আজকে অনেক গবেষণা হচ্ছে, প্রাচ্যে হচ্ছে, পাশ্চাত্যে হচ্ছে। দেখা গেছে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ইসলাম। আর আরেকটা কথা আমি বলতে চাই, পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। সভ্যতা নির্মাণে পরিবারের অবদান সবচেয়ে বেশি, এবং সেই পরিবার কিভাবে গঠিত হয়? একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে, এবং তারাই পরবর্তী প্রজন্মকে গড়ে তোলেন। কিন্তু আজকে আমরা দুঃখজনকভাবে সত্য হলেও দেখতে পাচ্ছি, পাশ্চাত্যে এই প্রাচীন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট পরিবারকে ধ্বংস করে ফেলা হচ্ছে। সেটি আজকে বিপর্যয়ের মুখে। কেন? কারণ হচ্ছে সেখানে আজকে পুঁজিবাদ, সেখানে আজকে বস্তুবাদ এগুলো কার্যকর, এবং পরিবার প্রথা আজকে বিলুপ্তির পথে। তারা পরিবার প্রথাকে ভেঙে ফেলেছে, এবং এখানেও যে কারণটা সবচেয়ে বেশি কার্যকরী সেটা হচ্ছে ধর্ম থেকে দূরে সরে যাওয়া। পাশ্চাত্যের পরিবার ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে আজকে তারা ধর্ম থেকে দূরে সরে গেছে। সেখানে নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদের কোনো সম্মান নেই সেখানে। তারা সেখানে কর্মচিত্র, গান বাজনার মতো বিনোদন শিল্পে ব্যবহৃত হচ্ছে। তো সেইখানে যেরকম অবস্থা আজকে আমাদের বাংলাদেশের নারী কমিশনও কেন সেই রকমই একটা সমাজ আমাদের বাংলাদেশে গঠন করতে চাচ্ছে, কারণ তারা বলেই দিচ্ছে এখানে ধর্মের কোনো স্থান নেই। কিন্তু আমরা জোরের সাথে বসতে চাই, এদেশের জনগণ এই প্রস্তাব মেনে নেবে না, কারণ আমাদের দেশে 90% মানুষ মুসলমান, তারা ইসলাম বিরোধী কোনো কিছু মেনে নেবে না। এই নারী সংস্কার কমিশনের লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তাও শরীয়ত বিরোধী এবং আমাদের ধর্ম বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। এখানে সংবিধানের 28 এবং 29 অনুচ্ছেদে একাধিক ধারায় পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। সেখানে প্রায় সব জায়গায় নারী পুরুষ শব্দদ্বয়ের পরিবর্তে লিঙ্গ পরিচয় শব্দদ্বয় ভর্তির প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমাদের কাছে এটি সমকামী, উভকামী, ট্রান্সজেন্ডার তথা এলজিবিটিকিউ মতবাদকে অন্তর্ভুক্ত করার গুরুভিসন্ধি বলে মনে হয়। আসলে ট্রান্সজেন্ডার মতবাদটি এতটাই অসার ও অযৌক্তিক যে এর ফলে স্বৈরাচার সরকারের সময় 2021 সালে প্রণীত পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডার পরিচয়কে সমাজে গ্রহণযোগ্যতা দিয়ে মূলধারায় নিয়ে আসার কথা বলা হয়। তখন থেকে এদেশের সচেতন জনগণ এটার প্রতিবাদ শুরু করে। এরপর 2023 সালে একটি বইয়ের শরীফার গল্প যখন মানুষের সামনে আসে তখন ক্ষোভে ফুঁসে উঠে পুরো দেশ। সুতরাং এদেশের মানুষ পাশ্চাত্য ধারায় তৈরি এই সুপারিশ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একটা পর্যায়ে তারা নারী অধিকারের অগ্রদূত বেগম রোকেয়ার কথাও বলেছেন, কিন্তু বেগম রোকেয়াকে তারা যেভাবে উপস্থাপন করেছেন, আসলে বেগম রোকেয়া সেরকম মত দেননি। তিনি ইসলামের ভিতর থেকে নারীর সম্মান চেয়েছেন। ইসলামের ভিতর থেকেই তিনি বলেছেন নারী সবচেয়ে বেশি সম্মানিত হতে পারে, এবং ধর্মকে তিনি বলেছেন নারী সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু তারা এখানে বোঝাতে চাচ্ছেন বেগম রোকেয়া ধর্ম বিরোধী ছিলেন। আসলে আমরা এটা মনে করি না। বেগম রোকেয়া ধর্মের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। সবশেষে আমি বলবো, নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রকৃত নারীর উন্নয়ন সাধিত হয়নি, বরং সমাজে বিভ্রান্তি, অস্থিরতা তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে বেশি যেটা করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এই রিপোর্ট শুধু ধর্ম বিরোধী নয়, এটি অগণতান্ত্রিক, এটি সংবিধান বিরোধী এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তো আমরা এখানে নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে আবারও বলছি যে সকল পর্যায়ের বিশেষজ্ঞ ও ধর্ম বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে কমিটি গঠন করে ন্যায্যতার ভিত্তিতে নারী সংস্কার নীতিমালা প্রণয়ন করা উচিত।